মেয়ের আশায় একের পর এক সন্তান নিতে থাকে জিয়ং। মেয়ে তো হয়ই না, বরং তার পরিবার পরিণত হয় একটি ছোটখাটো ফুটবল টিমে। তবে তার জীবনে ঝামেলা হয়ে আসে তারই এলাকার এক কুকুর, যে এলাকার বাকি সব কুকুরকে প্রেগনেন্ট করে বেড়াতো। আর তার যন্ত্রণায় অতিষ্ঠ ছিল পুরো গ্রামবাসী। এখন এই কুকুর জিয়ং এর জীবনে কি কি ঝামেলা পাকায় সেটাই দেখব আজকের এই ফানি কোরিয়ান সিরিজ দ্য পর্ক কাটলেটসে। শুরুতেই আমরা একটা কুকুরকে দেখি, আর এই কুকুরটির নাম হলো বায়েগ্গু। সে যেখানে থাকে সেখানের আশেপাশে প্রতিবেশীর যত মেয়ে কুকুর আছে সবার সাথে সে সম্পর্ক করে এবং তাদের সবাইকে প্রেগনেন্ট করে দেয়। বোঝাই যায় এই কুকুরের চরিত্রের সমস্যা। তো বায়েগ্গু সারাক্ষণই সব জায়গায় মেয়ে কুকুরের সন্ধানে ঘুরতে থাকে। ওর এছাড়া আর কোনোই কাজ নেই। আর তার এই নেচারের জন্য সেই গ্রামের সবাই তো অনেক বেশি ফ্রাস্ট্রেটেড। তারা কোনোভাবে বায়েগ্গুর হাত থেকে তাদের কুকুরকে আটকাতেই পারছিল না। তো তখনই একদিন দেখা যায় বায়েগ্গু ঘুরতে ঘুরতে একটি বিদেশি মেয়ে কুকুরের প্রেমে পড়ে যায়, যার নাম হলো শ্যারন। তো সে শ্যারনকে দেখে তার কাছে আসতে গেলে সেখানেই চলে আসে তার মালিক, অর্থাৎ শ্যারনের মালিক। সে এসেই তাকে বাঁচিয়ে নেয় আর বায়েগ্গুকে খেতে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর বায়েগ্গুও সেখান থেকে যায়। কিন্তু এরপর শ্যারনের মালিক গ্রামের হেড জিয়ং এর কাছে চলে আসে বায়েগ্গুর ব্যাপারে নালিশ করতে। আর জিয়ং তো তখনই চলে যায় ওই বায়েগ্গুর বাসায়। বায়েগ্গুর মালিক হলো একজন বৃদ্ধ মহিলা, তার নাম চুন। তো চুনের কাছে গিয়ে যখন জিয়ং বলে যে সে যেন তার কুকুর, অর্থাৎ ওই বায়েগ্গুকে একটু বেঁধে রাখে, কারণ প্রতিবেশী তাদের বিদেশি কুকুরের উপর বায়েগ্গুর নজর থাকার কথা জানিয়েছে। এই কথা শুনে চুন তো অনেক বেশি বিরক্ত হয়। আসলে বায়েগ্গুকে নিয়ে কেউ কিছু বললে তার একেবারেই সহ্য হয় না। এর জন্য সে খুবই বিরক্ত হয়ে জিয়ংকে বলে যে সে দেখে নিবে কি করা যায়, সে যেন এখন এখান থেকে যায়। তো জিয়ং চলে আসলেই চুন বায়েগ্গুর কাছে যায় আর তাকে বলে যে সে যেন ওই শ্যারনের কাছে না যায়, তার জন্য তো গ্রামের সকল কুকুরই পাগল। এটা বলে সে তাকে আদর করে আর তাকে আরো খেতে দেয়। যাক, তো পরদিন সকালেই আমাদেরকে জিয়ং এর ফ্যামিলিকে দেখানো হয়। তার হলো 3টা ছেলে। তো এই 3টা ছেলেই দেখা যায় সকালে উঠেই বাসায় অনেক বেশি শোরগোল করতে থাকে। তার মধ্যে জিয়ং এর কাছে আবারও আর একজনের থেকে বায়েগ্গুকে নিয়ে কমপ্লেইন আসে। জিয়ং তখন বায়েগ্গুর ব্যাপারে তার ওয়াইফ লিমকে জানায়। লিম তখন তাকে বলে যে সে যেন বায়েগ্গুকে বেঁধে রাখতে বলে, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়, তাই না? জিয়ং তখন বলে ঠিক আছে, সে এখন এটাই করবে। এরপরই তারা চলে যায় বাজারে। তখনই সেখানে একজন পরিচিত দোকানদার মহিলা জিয়ংকে বলে যে তার তো 3টা ছেলে হলো, এখন একটা মেয়ে নেওয়া দরকার, আর তার বয়সও তো কম হলো না। লিম তো এটা শুনে লজ্জা পেয়ে যায়। এরপরই পাশের দোকানদার জিয়ং এর কাছে কমপ্লেইন করে যে তার দোকানের চাইনিজ ইয়াম কেউ কিনছে না, এই বিষয়টা যেন জিয়ং একটু দেখে। জিয়ং তখন তাকে জানায় ঠিক আছে, সেই ব্যাপারটা দেখবে, সে যেন চিন্তা না করে। এরপরে আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। আমরা একটি বাচ্চা ছেলেকে দেখি, তার নাম হলো বক চিয়ল। সে হলো চুনের নাতি। তো বক প্রত্যেকবারই পর্ক কাটলেট নিজে না খেয়ে বায়েগ্গুর জন্য নিয়ে আসতো। আজও যখন সে নিয়ে আসে তখন সে দেখে চুন বায়েগ্গুকে বেঁধে রেখেছে। এটা দেখে তো তার অনেক কষ্ট হয়, আর চুনও এটা সহ্য করতে পারে না। কিন্তু তার কাছে তো করার কিছুই ছিল না, কারণ তার প্রতিবেশীরা বায়েগ্গুর নামে শুধু নালিশই করে যেত। যাক, তো পরের দিন সকালেই দেখা যায় বায়েগ্গু আবারও একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। সে এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে তার কুকুরের সাথে সম্পর্ক করতে গিয়েছে। আর তার মালিক তো এটা দেখার সাথে সাথেই জিয়ংকে নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে আসে চুনের কাছে। আর এসেই তাকে বলে যে সে তার কুকুরকে কেন আটকাচ্ছে না। চুন তাকে বলে যে সে তো বায়েগ্গুকে বেঁধেই রেখেছিল, আর যদি বায়েগ্গু তার কুকুরের সাথে কিছু করেও থাকে তাহলে তো এটা দুই পক্ষের ভালোবাসার জন্যই হচ্ছে, এখানে এত নিষেধ করার কি আছে। এটা শুনে জিয়ং বলে যে সে তো শুধু একজনকে ভালোবাসে না, সে তো সব কুকুরকে ভালোবাসে এবং তার তো বাচ্চারও অভাব নেই। এত এনার্জি যে কিভাবে আসে একটা কুকুরের মধ্যে। তখনই পাশে থাকা মহিলাটি বলে যে সে তো তাকে সেই চাইনিজ ইয়ামগুলো খাওয়ায়, যার জন্যই এমন হয়েছে, কিন্তু সে আর এগুলো সহ্য করতে পারছে না। তার কথা চুন তো তখন কানেও লাগায় না, যার জন্য তারা দুজনই নিরাশ হয়ে সেখান থেকে চলে আসে। কিন্তু মহিলাটি তখনও অনেক বেশি রেগেছিল। সে জিয়ংকে এই ব্যাপারে কিছু করতে বলে। জিয়ং বলে যে সে তো কুকুরটিকে বেঁধে রেখেছিল, কিন্তু বকচিয়ল হয়তো তাকে ছেড়ে দিয়েছে। তখনই সেখানে একটা কিউট মেয়ে তার বাবার সাথে আসে, আর এই মেয়েটি হলো আরিয়াম। জিয়ং মেয়েটিকে অনেক ভালোবাসে। তো রিয়াম সবাইকে বলে
যে বকচিয়ল বায়াগ্গুকে অনেক বেশি ভালোবাসে আর প্রত্যেক কুকুরের মালিক তাদের কুকুরকে আগলে রাখলেই তো হয়। এটা শুনে তো মহিলাটি আরো বেশি রেগে যায়। তখনই জিয়ং বাচ্চাটিকে বাসায় পাঠিয়ে দেয় যাতে এখানে আর কোনো ঝামেলার সৃষ্টি না হয়। এরপরই সে নিজের কাজে যায়। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই জিয়ং একটি স্বপ্ন দেখতে থাকে। সে দেখে যে সে তার মেয়ের সাথে খেলছে। এর থেকেই বোঝা যায় তার একটি মেয়ের কত শখ। সে সবসময়ই একটি মেয়ে চেয়েছিল, কিন্তু বিধাতা তো তাকে তিনটা ছেলের বাবা বানিয়ে দিয়েছে। আর এই তিনটা ছেলে অনেক বেশি লাফালাফি আর দৌড়াদৌড়ি করতে থাকে, যে কারণে সে অনেক বেশি বিরক্ত হয়ে গেছে। তো পরদিন সকালে সে কোনোভাবে ঘুম থেকে ওঠে। এরপর লিম খাওয়ার সময় বলে যে তার তো বমি বমি লাগছে। আর এটা শুনে তো দুইজন অনেক বেশি ঘাবড়ে যায়। তাই লিম তার প্রেগন্যান্সি টেস্ট করতে যায়। সেই সময় সে প্রে করতে থাকে যেন সে কোনোভাবে প্রেগন্যান্ট না হয়, কারণ 3 ছেলের যন্ত্রণায় সে অলরেডি অতিষ্ঠ। আর এক বাচ্চার যন্ত্রণা সে নিতে পারবে না। কিন্তু দেখা যায় যে সে তো আবারও প্রেগন্যান্ট হয়েছে। এবার তো সে অনেক বেশি কমপ্লেন করতে থাকে এই বিষয়টা নিয়ে। কিন্তু জিয়ং তো অনেক বেশি খুশি ছিল, কারণ সে তো একটা মেয়ের আশায় ছিল। তো সে লিমকেও শান্ত করে আর বলতে থাকে সবকিছু ঠিকঠাক ভাবেই হবে, সে যেন চিন্তা না করে। এ বলেই সে কাজে চলে আসে। সেখানে এসেই সে একটি বক্স খুঁজে সেখান থেকে একটা ডল বের করে আর সেটি নিয়ে সে তার মেয়ের কথা ভাবতে থাকে। সেভাবে তার মেয়ে হলে সে তার সাথে অনেক মজা করবে, তার সাথে সব সময় খেলা করবে, আর মেয়েটা অনেক কিউট হবে আর তাকে সে খুব ভালোবাসবে। এইসব ভাবতে ভাবতেই সে গাছে পানি দেওয়ার পটকে তার মেয়ে মনে করে গান গাইতে থাকে। তখনই সেখানে দিয়ক স্যাম আসে আর তাকে ডেকে বলে যে সে কি করছে, পাগল হয়ে গেছে নাকি। তখনই জিয়ং তাকে লিমের প্রেগন্যান্সির ব্যাপারে জানাতে যায়, কিন্তু এটা জানাতে গিয়েও সে জানায় না। তখনই একটু কিছু বুঝতে পেরে স্যাম তো বারবার তার কাছে জানতে চায় আর বলে যে এটা সে কাউকে বলবে না, সে দয়া করে এটা বলুক সে কি বলতে চাচ্ছিল। তো জিয়ংও তো তার কথা শুনে তাকে বিশ্বাস করে আর সবটা বলে দেয়। এরপর রাতে দেখানো হয় লিম বাইরে দাঁড়িয়ে জিয়ং এর আসার অপেক্ষা করছিল। তখনই জিয়ং বাসায় আসে আর দেখে লিম অনেক বেশি চিন্তিত। সে তো বুঝতে পারে না কি হয়েছে। লিম তখন তাকে বলে যে তাদের কি আবারও মেয়ের আশা করে এই বয়সে বাচ্চা নেওয়া উচিত হবে। তখনই জিয়ং বলে যে সেও ডিয়কের মতো মেয়ে বাচ্চার বাবা হতে চায় আর সে লিমের মতো অনেক সুন্দরও হবে। এসব শুনে লিম বলে যে সেই পুরো ব্যাপারটা নিয়ে খুবই এম্বারেসড ফিল করছে। এই বয়সে বাচ্চা নেওয়াটা খুবই লজ্জার ব্যাপার। জিয়ং বলে যে কিসের লজ্জা, তারা তো হাজবেন্ড ওয়াইফ আর এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তখনই লিমের হঠাৎ সন্দেহ হয় আর সে জিয়ং এর কাছে জানতে চায় যে সে কাউকে ব্যাপারে জানায়নি তো। জিয়ং তো তখন একেবারে চুপ হয়ে যায়, কারণ সে তো অলরেডি দিয়ককে জানিয়ে দিয়েছে এই কথা। তো এরপর সে কিছু বলতেই যাবে তখনই গ্রামের সবাই এক এক করে সেখানে আসতে থাকে আর লিমের জন্য তারা বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসে, অর্থাৎ তারা সবাই জেনে গেছে। তখন তো লিম রেগে মেগে জিয়ং এর দিকে তাকায়। জিয়ং তখন জানায় যে সে তো শুধু দিয়ক স্যামকে বলেছে আর তখনই দেখানো হয় স্যাম সবাইকে এই ব্যাপারে জানিয়ে দিয়েছে। যদিও সে বলেছিল সে কাউকে কিচ্ছু জানাবে না, কিন্তু গ্রামের সবাই তো এখন এই ব্যাপারটা জানে। তবে হ্যাঁ, তারা সবাই লিমের অনেক কেয়ার করে, কিন্তু একজন ছাড়া, সেই নতুন প্রতিবেশী যাদের কাছে বিদেশি কুকুর শ্যারন আছে। সে গ্রামের সবার থেকেই ডিস্টেন্স মেইনটেইন করে চলে, কিন্তু তার হাজবেন্ড এগুলো করে না। সে যখন জানতে পারে যে জিয়ং এর ওয়াইফের বাচ্চা হবে এবং সবাই তা সেলিব্রেট করছে, তখন সেও তার ওয়াইফকে ভয়তে ভয়তে গিয়ে এই ব্যাপারে বলতে থাকে আর বলে যে তার লিমকে দেখতে যাওয়া লাগবে না, কিন্তু সে চাইলে কিছু মিষ্টি আর ফ্লাওয়ার পাঠাতে পারে। তবে তার ওয়াইফ তো এটা শুনে খুবই বিরক্ত হয় এবং তার হাজবেন্ডকে তার কাজে যেতে বলে। কিছুক্ষণ পরই দেখানো হয় শ্যারনের কাছে আবারও বায়াগ্গু আসে আর বায়াগ্গুকে খুঁজতে খুঁজতে দাদি চুনও সেখানে চলে আসে। তখন সে দেখে শ্যারনের মালিক বায়াগ্গুকে অনেক কথা শোনাচ্ছে, তাকে তার শ্যারনের আশেপাশে আসতেও সে মানা করছে। যা শুনে চুন তো অনেক বেশি রেগে যায়, কারণ বায়াগ্গুকে তো সে অনেক বেশি ভালোবাসে। তাকে কেউ এভাবে কথা শোনাবে তার তা একদমই পছন্দ না। তাই সে ওই মহিলাকে বলে যে এটা তার গ্রাম নাকি যে সে যা চাইবে তাই হবে। চুন তার সাথে আর কথা না বাড়িয়ে ওখান থেকে চলে আসে।
এরপরই দেখানো হয় জিয়ং আর গ্রামের বাকি সবাই মিলে তাদের গ্রামের একসময়ের বিখ্যাত ইয়াম সেল হচ্ছে না এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি চিন্তায় ছিল। তারা তো একসময় এই ইয়াম বিক্রি করে অনেক টাকা ইনকাম করত, কিন্তু এখন এগুলো আর কেউই কেনে না, বরং যা অর্ডার এসেছিল সেগুলো ফেরত পাঠানো হয়। এটা নিয়ে তো সবাই অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তখন আরো ফ্রাস্ট্রেশন অ্যাড করার জন্য সেখানে চলে আসে শ্যারনের মালিক। সে এসেই তো চিৎকার করতে শুরু করে এবং জিয়ংকে বলে যে সে যেন বায়গ্যুকে আটকে রাখে। সে বায়গ্যুর জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছে। জিয়ং তো তখন তার উপর অনেক বেশি রেগে যায় আর তাকে বলে যে তার কথায় তো সে আর কাজ করবে না, তার সময় হলে সেই বিষয় নিয়ে দেখবে। কিন্তু সে তখনও কোনো কথা শোনে না আর তার সাথে আবারও চিল্লাতে থাকে। তখনই সেখানে থাকা জাং, যে সেই গ্রামেই থাকে, সে তো অনেক বেশি রেগে যায়, কারণ সেও ইয়ামের সমস্যা নিয়ে চিন্তায় ছিল। তাই জাং শ্যারনের মালিককে অনেক বেশি কথা শোনায়। তাকে বলে যে এই গ্রাম তার একার না, আর বায়গ্যু তার শ্যারনকে টাচ করলে সে তো পচে যাচ্ছে না। এইসব কথার সাথে সাথে সে অনেক গালিও দিতে থাকে। এর মধ্য দিয়েই তাদের দুজনের মধ্যে মারামারিও শুরু হয়ে যায়। সেই সময়ে জিয়ং এবং সেখানে থাকা বাকি সবাই তাদেরকে কোনো মতে আটকানোর চেষ্টা করে, কিন্তু সেই সময়ই জিয়ং এর মাথায় ধাক্কা লাগে আর সে যখন পড়ে যেতে থাকে তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে। তার মূলত বায়গ্যুর কথা মনে পড়ে যায়। সে এটা জেনেছিল যে বায়গ্যু চুনের নাতি বকচিয়লের আনা তাদের সেই ইয়াম খায়, আর এর জন্যই তার পুরুষত্ব অনেক বেশি। আর এটা মনে পড়ার সাথে সাথে তার মাথায় একটা বুদ্ধিও চলে আসে। তাই সে সরাসরি চলে যায় চুনের কাছে আর তাকে গিয়ে একটি কন্ট্রাক্ট দেয়, যেখানে লেখা ছিল যে তারা বায়গ্যুকে দিয়ে তাদের ইয়ামের কমার্শিয়াল করাবে এবং সবাইকে জানাবে যে তাদের ইয়াম কত ভালো। এতে তো পুরুষদের পুরুষত্ব বৃদ্ধি পায়, আর এই অ্যাড দেখলে তো ইয়ামের সেল অনেক বেড়ে যাবে, আর সেখান থেকে যেই টাকা আসবে সেটা দিয়েই তারা বায়গ্যুর সার্জারি করাবে, যাতে করে সে এমন করে সবাইকে অতিষ্ঠ না করতে পারে। এভাবেই তারা এক ঢিলে দুই পাখি মারবে। চুনও এবার তার কথায় রাজি হয়ে যায়। এরপরই দেখানো হয় লিম আল্ট্রাসাউন্ড করাতে যায় এবং সে তো অনেক ভয়তে থাকে যে এবারও আবার তার ছেলে না হয়। এদিকে জিয়ং তো তার থেকেও বেশি চিন্তা করছিল। তখনই ডাক্তার লিমকে জানায় যে তার ছেলে হবে এবং একটা না, দুটো। এটা শুনে তো লিম চিৎকার করে ওঠে, আর জিয়ং যখন এসে এটা জানতে পারে তারও তো অনেক বেশি খারাপ লাগে এবং কিভাবে তারা 5টা ছেলেকে মানুষ করবে সেটা নিয়েই ভাবতে থাকে। এরপরই সে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে চলে যায় ডিঅক্স্যামের কাছে এবং তাকে বলে যে এটা হয়তো তার কোনো অভিশাপের কারণেই হচ্ছে। ডিঅক্স্যাম তখন তাকে কোনো সিম্প্যাথি দেওয়ার বদলে তাকে নিয়ে আরো মজা করতে থাকে। জিয়াং তো আরো চিন্তায় পড়ে যায় আর শুরু করে ড্রিঙ্ক করা। যাক, তো পরদিন সকালেই গ্রামের সব মহিলারা মিলে মাঠে সবজি তুলতে যায়। তখন সবাই তাকে বলতে থাকে যে সে 5টা ছেলে কিভাবে মানুষ করবে, আর তারা যদি একটু শান্ত হতো তাহলেও তো হতো। কিন্তু তারা তো শান্ত না, একজন আর একজনের থেকে বেশি চঞ্চল। লিম তখন অনেক বেশি ভাবতে থাকে। তখনই সেখানে আসে ডিঅক্স্যাম। সে এসেই বলে যে তাদের বায়গ্যুর সার্জারি না করিয়ে জিয়ং এর সার্জারি করানোর কথাই ভাবা উচিত, যাতে করে সে আর বাবা না হতে পারে। লিম তো তখন এটা নিয়েই ভাবে আর তার জিয়ং এর উপর অনেক বেশি রাগ হয়। এর জন্য সে জিয়ং এর কাছে গিয়ে এই ব্যাপারে বলতে থাকে যে তার জন্য সে প্রেগনেন্ট হচ্ছে বারবার। এসব তার আর ভালো লাগছে না, তাই সে যেন তার সার্জারি করিয়ে নেয়, না হলে সে এখান থেকে চলে যাবে আর কখনোই আসবে না। কিন্তু জিয়ং তার কথা শুনে রাজি না হলে লিম সেখান থেকে চলে যায় জাং এর বাসায়। জাং এর বাসায় বাকি সবাই আসলে সে সবার সামনে কাঁদতে থাকে এবং বলে যে তার তো জীবন শেষ হয়ে যাচ্ছে, সে আর বাঁচতে পারছে না, জিয়ংকে সার্জারি করাতেই হবে। কিন্তু সে তো মানছে না। এগুলো নিয়ে কথা বলতে বলতেই সেখানে চলে আসে শ্যারনের মালিক, অর্থাৎ নোনা। সে এসেই জাং এবং বাকি সবার কাছে ক্ষমা চায় আর বলে যে আসলে সে কখনো মা হতে পারবে না, এর জন্য সে সব সময় কষ্টে থাকতো। আর যখন সে লিমের মা হওয়ার কথা শোনে তখন ফ্রাস্ট্রেশনে এসে সে বায়গ্যুকে অনেক কথা শোনায়। তার কষ্টের কথা শুনে তো সবার এখন তার উপর মায়া হয়, তাই সবাই তাকে ক্ষমাও করে দেয়। তখনই তারা জিয়ংকে নিয়ে কথা বলতে থাকে। সে সময় নুনা জানায় যে তার হাজবেন্ড এই সকল সার্জারি বিষয়ক ডাক্তার, তাই সে যেন জিয়ংকে তার হাজবেন্ডের সাথে কথা বলতে বলে। এরপরই রাতের বেলা দেখানো হয় জিয়ং একা তার বাচ্চাদের সামলাতে পারে না।
তখনই তার কাছে জাংয়ের কল আসে। জাংয়ের পাশে বসে লিম তাকে বলে যে সে যেন সার্জারির বিষয়ে নুনার হাজবেন্ডের সাথে আজকেই দেখা করে, না হলে সে আর কখনো বাসায় ফিরবে না। জিয়ং তখন না চাইতেও নুনার হাজবেন্ডের সাথে দেখা করে, কিন্তু সে যে কি বলবে কিছুই বুঝতে পারে না, তাই সে আবারও ওখান থেকে চলে আসে। পরদিনই দেখা যায় গ্রামের মহিলা মণ্ডল এবং ডিয়ক্স্যাম মোড়েই বসে থাকে, কারণ তারা নুনার কাছ থেকে শুনতে যাচ্ছিল যে কালকে জিয়ং তার হাজবেন্ডের সাথে কি কথা বলেছে। তখন নুনা এসে জানায় যে জিয়ং কোনো কথা না বলেই চলে গেছে। এটা শুনে তো তারা সবাই অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। এরপরই সেখানে জিয়ং চলে আসে আর তাদের কথা শুনে ফেলে। চুন তখন জিয়ংকে জানায় যে সে বায়াগ্যুর সার্জারি করাতে রেডি আছে, এখন এর জন্য জিয়ংকেও করাতে হবে। তাদের সবার জোরাজুরিতে পরে জিয়ং নুনার হাজবেন্ডের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেয়। সেখানে গিয়ে নুনার হাজবেন্ড তাকে বুঝিয়ে বলে, সে বলে এই সার্জারি কোনো মেজর সার্জারি না এবং এতে কোনো ক্ষতিও হবে না, শুধু সে আর বাবা হতে পারবে না। জিয়ং তখন অলমোস্ট তার কথায় রাজি হয়ে সার্জারির জন্য সাইন করতে যাবে, কিন্তু তখনই সে আবার ভয় পেয়ে বলতে থাকে যে তার ভাবতে আরো কিছু সময় লাগবে। এরপরই রাতে জিয়ং এর কাছে তার একটা ছেলে ঘুমাতে আসে। সে এসে তার কাছে শুয়ে পড়লে জিয়ং তাকে বলতে থাকে যে তার মায়ের জন্য তার অনেক কষ্ট হয়, সে তাদেরকে জন্ম দিতে অনেক কষ্ট করেছে, কিন্তু সে যেটা করতে চাচ্ছে সেটি করলে তার কাছে নিজেকে অসম্পূর্ণ মনে হবে, তাই সে বুঝতে পারছে না তার কি করা উচিত। এগুলো বলতে বলতে সে দেখে তার ছেলে তো ঘুমিয়ে পড়েছে। তখনই তার কাছে ডিয়ক্স্যামের কল আসে এবং সে তাকে ড্রিঙ্ক করার জন্য ডাকে। সেখানে তাদের সাথে নুনার হাজবেন্ডও ছিল। তো তার কাছে জিয়ং আবারও এই সার্জারি নিয়ে জানতে চায়। সে আর ডিয়ক্স্যাম দুজন মিলেই তাকে বোঝায় যে সার্জারি তো একদম ইজি এবং মাত্র 15 মিনিট লাগে। আর এরপরই নুনার হাজবেন্ড জানায় যে সে তার সার্জারি অনেক আগেই করেছে, কারণ তার ওয়াইফ নুনা অনেক বেশি রাগী। সে তাকে বলেছিল যে সে চিটিং মানতে পারবে, কিন্তু সৎ ছেলে মেয়ে সহ্য করতে পারবে না, এর জন্য তাকে না চাইতেও এটা করতে হয়। এই বলেই সে কাঁদতে থাকে, কারণ সে যদি কোনোভাবে চিটিং করত আর সেখানে তার কোনো বাচ্চা হয়ে যেত তখন তো তুল কালাম বেঁধে যেত। তাই এই সব কিছু এড়াতেই সে তার অপারেশন করতে বাধ্য হয়। আর এর থেকেই বোঝা যায় যে নুনা তার নিজের কারণে বাচ্চা না হওয়ার কথাটা মিথ্যা বলেছিল। তো এরপর থেকে সাহস পেয়ে ডিয়ক্স্যামও বলে যে আরিয়াম হওয়ার পর সেও এই সার্জারি করায়, কারণ তার আর বাচ্চার দরকার ছিল না। তাদের কথা শুনে জিয়ংও এবার ভরসা পায় আর সার্জারি করাতে রাজি হয়ে যায়। এরপর সে সেই রাতে লিমের সাথে দেখা করে এবং তাকে সেই সার্জারির এগ্রিমেন্টের পেপারটাও দেখায়, যেখানে সে সাইন করেছে দেখে লিম তো অনেক বেশি খুশি হয় এবং তার সাথে আবারও বাসায় চলে আসে। পরদিনই দাদি চুনকে দেখানো হয়। সে বকচিয়লকে পর্ক কাটলেট খাওয়ানোর কথা বলে তাকে চেক আপের জন্য নিয়ে যায়, যেখানে বিশেষ করে ছেলেদের চেক আপ করা হয়। তো বক তো জানতও না যে তার ছোটখাটো একটা সার্জারি হবে। এদিকে জিয়ং এরও আজকে সার্জারি হওয়ার কথা, এর জন্য তো গ্রামের সবাই তাকে স্বাগতম জানায়, যেন সে কোনো মহৎ কাজ করতে যাচ্ছে। আর তাদের এই আচরণ দেখে জিয়ং তো অনেক বেশি এম্বারেস ফিল করতে থাকে আর অনেক লজ্জাও পায়। তো এরপরই সে হাসপাতালে যায়। সেখানে গিয়ে সে তো প্রচুর ভয় পেতে থাকে এবং পালিয়ে যাওয়ার কথাও ভাবে, কিন্তু তাকে তো এটা করতেই হবে। তো সার্জারি রুমে গিয়েও তার অনেক চিন্তা মাথায় আসে যে সে এটা নিজের সাথে ঠিক করছে কিনা, কিন্তু কোনোভাবে সে নিজেকে বোঝায় এবং সার্জারিটা করিয়েই নেয়। এরপরই তারা পর্ক কাটলেট খাওয়ার জন্য একটি রেস্টুরেন্টে যায়, আর ওই একই রেস্টুরেন্টে আসে বকচিয়ল তার দাদির সাথে। সে তো অনেক বেশি কাঁদতে থাকে, কারণ তাকে ধোকা দিয়ে এখানে আনা হয়েছে। আর জিয়ংও তো অনেক কষ্ট পাচ্ছিল, যার জন্য তারা দুজনই পর্ক কাটলেট খেতে চায় না। তো এরপরই বাসা আসার সময় তাদের দুজনের গাড়িতে উঠানামা হওয়ায় অনেক কষ্ট হয়, তাই তারা দুজনই গাড়ি থেকে নেমে যায় আর নিজেদের কষ্ট নিয়ে বাসায় আস্তে আস্তে করে হেঁটে আসতে থাকে। এরপরই দেখানো হয় সবাই মিলে জিয়ং আর বকচিয়লের সার্জারি সেলিব্রেট করছিল। সেখানে সবাই তাদের জন্য অনেক মজার মজার রান্না করেও আনে। এরপর গ্রামের সবাই আসলে একসাথে মিলে বেশ মজা করে সময় কাটায়। এর থেকেই বোঝা যায় যে এই গ্রামে কারো প্রাইভেসি নেই, সবাই সবার ব্যাপারে সব জানে এবং মিলেমিশে থাকে। যাক, তো জিয়ং আর বকচিয়লের খাওয়া দাওয়া হয়। তখন তো সব বড়রা ড্রিঙ্ক করলেও জিয়ংকে নুনার হাজবেন্ড আজকে ড্রিঙ্ক করতে মানা করে, কারণ তার সার্জারি হয়েছে। তো এরপরই জিয়ং বকচিয়লকে নিয়ে বাইরে আসে
আর বলে সে বকচিয়লকে তার বাসায় পৌঁছে দিয়ে নিজে বাসায় চলে যাবে, তারা যেন সবাই এখানে এনজয় করে। তো জিয়ং বকচিয়লকে বাসায় নিয়ে আসে এবং তাকে সাবধানে থাকতে বলে। এরপর বলে যে বায়াগ্গুর অপারেশন কবে হবে। বকচিয়ল জানায় যে অপারেশন কালকে হবে এবং কালকে কমার্শিয়ালের লোকেরাও আসবে। এরপরই বকচিয়ল বাসায় গেলে জিয়ং বায়াগ্গুর সাথে কথা বলতে থাকে এবং তার সাথে নিজের কষ্ট শেয়ার করে, কারণ বায়াগ্গুর সাথেও কালকে তাই হবে যা তার সাথে আজকে হয়েছে। তো এরপরই সে খেয়াল করে সেখানে মদ রাখা, যেটি তার অনেক পছন্দের ছিল। তার তখন ডাক্তারের কথা মনে পড়ে যে তাকে এটা মানা করেছিল, কিন্তু সে একটু টেস্ট করবে ভেবে পুরোটাই খেয়ে নেয়। এরপর তো সে মাতাল হয়ে বায়াগ্গুকে বলতে থাকে যে সে কেন সবার প্রেসারে এসে সার্জারি করাবে, তার নিজেরও তো ইচ্ছা আছে, তার এসব করা উচিত না। এরপরই দেখানো হয় পরদিন সকালে কমার্শিয়ালের লোকেরা চলে আসে আর তারা বায়াগ্গুকে দেখতে চায়, কিন্তু দেখা যায় বায়াগ্গুর ঘর থেকে বেরিয়ে আসে জিয়ং। এটা দেখে তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে এখানে কি করছে আর বায়াগ্গুই বা কোথায় গেছে তা তারা বুঝতে পারে না। এরপর থেকে তো গ্রামের সবাই মিলে বায়াগ্গুকে খুঁজতে শুরু করে, কিন্তু কোনোভাবে কোথাও তাকে খুঁজে পায় না। তারা আশেপাশের গ্রামেও অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু বায়াগ্গুকে তারা কোথাও পায় না। এর জন্য সবাই মিলে মিটিং এ বসে। জিয়ং বলে যে হয়তো সে বায়াগ্গুকে ছেড়ে দিয়েছে বা সে হয়তো কিছু করেনি। তো এটা নিয়ে ভেবে আর কোনো লাভ নেই, কারণ সে তো অনেক বেশি ড্রাঙ্ক ছিল। তাদেরকে যে করেই হোক বায়াগ্গুকে খুঁজতে হবে, কারণ দাদি চুনের জন্য বায়াগ্গু তার ছেলের মতো ছিল। তার ছেলে মারা যাওয়ার আগে তার কাছে বায়াগ্গুকে রেখে গিয়েছিল, তাই তাদেরকে বায়াগ্গুকে খুঁজতে হবে। এরপরই জিয়ং ভাবে যে হয়তো বায়াগ্গুর কোনো শত্রুই তাকে নিখোঁজ করেছে, কিন্তু বায়াগ্গুর শত্রু তো গ্রামের সবাই ছিল। এর জন্য তারা কাকে রেখে কাকে সন্দেহ করবে, তাই তারা এগুলো বাদ দিয়ে প্রথমে পেমফ্লেট সব জায়গায় ছড়িয়ে দেয়, বায়াগ্গুকে খোঁজার কথা ভাবে, কিন্তু কেউই বায়াগ্গুর কোনো খবর দিতে পারে না। এরপরই দেখানো হয় সবাই বায়াগ্গুকে খুঁজতে খুঁজতে তাদের এনার্জি শেষ করে ফেলে। এরপর সবাই তাদের রোজগার কাজে লেগে পড়ে। এর মধ্য দিয়েই লিমেট টুইনেরও জন্ম হয় আর জিয়ং এরও প্যারা আরো বেশি বেড়ে যায়। তখনই তাদের গ্রামের মিটিং থাকে। জিয়ং সেখানে আসে আর সবাইকে সিঙ্গিং কম্পিটিশনের কথা বলে। সেই সময় দিয়ক স্যাম সেখানে তার সাথে এই সব সিরিয়াস বিষয় নিয়ে মজা করতে থাকে। এতেই তো জিয়ং এর সাথে তার কথা কাটাকাটি হয়ে যায়। আর এটা করার পরই জিয়ং যখন সবাইকে তাকে আবারও হেড বানানোর জন্য সাইন করতে বলে, তখন দিয়ক স্যাম বলে যে তারা ইলেকশন চায়, অর্থাৎ সেও প্রার্থী হয়ে দাঁড়াবে এবার। এটা শুনে তো জিয়ং অনেক বেশি রেগে যায়, কিন্তু এটা তো তার হাতে নেই। এজন্য তাকে দিয়ক স্যামকে নিজের কম্পিটিটর হিসেবে মেনে নিতে হয়। আর এর পরই আসে স্পিচ দেওয়ার দিন। সেই দিন প্রথমে দিয়ক তার স্পিচ দেয় এবং অনেক অনেক আশ্বাস দেয় মানুষকে, কিন্তু সবাই তো জানতো যে এই গ্রামে এগুলো করা কোনোভাবেই সম্ভব না। এর জন্য তাড়াতাড়ি স্পিচে একটুও খুশি হয় না। এরপরই জিয়ং এর টার্ন আসে। সে তো অনেক ভয়তে ভয়তে কিছু বলার পয়েন্ট রেডি করে আর স্টেজে ওঠে। আর যখনই সে স্পিচ দিতে যাবে তখনই দেখা যায় যে তার কাছে সে কমার্শিয়াল কোম্পানি থেকে কল আসে এবং তাকে বলা হয় যে তারা বায়াগ্গুর সেই কমার্শিয়াল করতে চায়। তারা কি বায়াগ্গুকে খুঁজে পেয়েছে? তো এটা জেনেই তো জিয়ং এর মাথায় আবারও একটা বুদ্ধি আসে। সে সবাইকে বলে যে তাদের ইয়ামের বিক্রির সমস্যা একমাত্র দূর করতে পারবে বায়াগ্গুর কমার্শিয়াল, তাই তাদেরকে এখন যে কোনো মূল্যেই বায়াগ্গুকে খুঁজে বের করতে হবে। এটা শুনেই তো দিয়ক স্যাম চিৎকার করে ওঠে আর বলতে থাকে যে তাহলে যে আগে বায়াগ্গুকে খুঁজে বের করবে সেই হবে এই গ্রামের হেড। জিয়ংও তো তার এই চ্যালেঞ্জে রাজি হয়ে যায়। আর এর পর থেকেই দেখা যায় দুই পক্ষেরই বায়াগ্গুকে খোঁজার কাজ শুরু হয়ে যায়। তারা চারিদিকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। এখন এটাই দেখার পালা কে হবে গ্রামের হেড। তো এরপরই আমাদেরকে জিয়ংকে দেখানো হয়। সে তো বায়াগ্গুর বাসার মধ্যে ঢুকে তার সাইকোলজি বোঝার চেষ্টা করছিল। সে বোঝার চেষ্টা করে যে বায়াগ্গু আসলে কখন কি ভেবে কোন দিকে যেতে পারে। তখনই সেখানে সেই একই কাজ করতে থাকে দিয়ক স্যাম। সেও বায়াগ্গুর ফিঙ্গারপ্রিন্ট খোঁজার জন্য সেখানে চলে আসে, কিন্তু কুকুরের কি আর ফিঙ্গারপ্রিন্ট হয়? এই সব নিয়েই তো তাদের একসাথে সেখানে দেখা হলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায়। তারা দুজনই তো একে অপরকে উল্টো পাল্টা কথা বলতেই থাকে। তাদের দুজনের কেউই এখন একজন আরেকজনকে সহ্য করতে পারছিল না। যাক, তো এরপরই দেখানো হয় জিয়ং আর দিয়ক স্যাম আর বাকি সবাই মিলে একসাথে এক জায়গায় একত্রিত হয়। সবার একটাই আগ্রহ যে বায়াগ্গুকে খোঁজার কাজ কত দূর এগোলো।
তখন তারা দুজনেই জানায় যে তারা কোনো ক্লুই এখন পর্যন্ত পায়নি। তখনই সেখানে দৌড়াতে দৌড়াতে জাং আসে আর সবাইকে বলে যে তার কুকুরের বাচ্চা হয়েছে, অর্থাৎ নিশ্চয়ই বায়গ্য আশেপাশেই আছে, কারণ বায়গ্য ছাড়া তো এই কাজ আর অন্য কেউ করতে পারে না। সেই তার কুকুরকে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছে। এটা জেনেই তো জিয়ং আর দিয়ক দুজনই বলে ওঠে যে বায়ককে কোনো কিছুর লোভ দিয়ে তাদের কাছে আনতে হবে, আর সেই জিনিসটি হলো পর্ক কাটলেট, যা সে অনেক বেশি পছন্দ করে। এটা শুনেই তো দুজন দৌড় দিয়ে পর্ক কাটলেট খোঁজার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু তারা আশেপাশের সব দোকানে খুঁজতে থাকে, তবে কোথাও পর্ক কাটলেট খুঁজে পায় না। এটা তো তারা বেশ চিন্তিত হয়ে যায়। তো এরপরই তারা এই পর্ক কাটলেট খুঁজতে সোজা চলে যায় শহরে, আর সেখানে গিয়ে একটা শপে তারা দুজনই একই সময়ে পর্ক কাটলেট পেয়ে যায়, আর তাড়াতাড়ি করে বাসায় এসে খুব সুন্দর করে মেরিনেট করে এবং যত মজার করে পারা যায় তত মজার করে রান্না করে। কিন্তু তারা এত বেশি কাটলেট বানিয়ে ফেলে যে গ্রামের বাকি সবাই তো সেই কাটলেটের গন্ধে বিরক্ত হয়ে যায়। তারা তাদের এত কম্পিটিশন দেখে তো কোনোভাবে এগুলো থামানোর কথা ভাবে, কারণ এগুলো আর নেওয়া যাচ্ছে না। তো সবার আগে এই চিন্তা আসে নুনার মাথায়, আর যেহেতু তার হাজবেন্ডের সাথে জিয়ং আর ডিয়ক্সামের অনেক ভালো সম্পর্ক, এর জন্য সে তাকে তাদের দুজনের সাথে এই ব্যাপারে কথা বলতে বলে। যদি কোনোভাবে এদেরকে থামানো যায়, সে প্রথমে বলে যে গ্রামের বিষয়ে তার এভাবে হস্তক্ষেপ করা উচিত না, কিন্তু নুনার কথা তো সে কখনো ফেলতেও পারে না। এর জন্য সে তখনই তার সাথে দেখা করার জন্য দুজনকে ডেকে পাঠায়। তো এরা দুজনই তো দুজনকে দেখে প্রথমে কথাই বলতে চায় না, কিন্তু ডাক্তার তাদেরকে বুঝিয়ে বলে। সে তাদেরকে বলে যে তারা একে অপরের বন্ধু, তাও আবার অনেক বছর ধরে, তাই তাদের শুধুমাত্র হেড হওয়া নিয়ে আর বায়গ্যকে খোঁজা নিয়ে নিজেদের এই সম্পর্কটা এভাবে শেষ করা উচিত না, আর দয়া করে তারা যেন পর্ক কাটলেট বানানো বন্ধ করে দেয়। সবাই বিরক্ত হয়ে যাচ্ছে। তখন তারা দুজনও নিজেদের ভুল বুঝতে পারে আর সবকিছু আবারও আগের মতো ঠিকঠাক করে নেয়। এরপর তারা সবাই একসাথে মিলে ড্রিঙ্ক করে। তো যখন জিয়ং ডাক্তারের কাছে জানতে চায় যে তার সার্জারি তো অনেক দিন হলো, তো সে কি এখন তার বউয়ের সাথে ইন্টিমেট হতে পারবে, ডাক্তার তাকে বলে হ্যাঁ সে পারবে। এটা শুনে তো জিয়ং অনেক বেশি খুশি হয়। এরপরই সে চলে যায় তার বাসায় আর লিমকে বলে যে তারা ফাইনালি ইন্টিমেট হতে পারবে। এরপরই তারা দুজন খুব ভালো সময় স্পেন্ড করে। যাক, তো পরদিন সকালেই বকচিয়লকে দেখানো হয়। সে তার দাদি চুনের সাথে মিলে খাবার খাচ্ছিল, কিন্তু তখনই তার বায়গ্যুর কথা মনে পড়ে, তাই সে আর খাবার খায় না, আর তার খাবার হাতে নিয়ে বলে যে সে আর খাবার খাবে না, খাবার ফেলে দিবে। এটা বলেই সে চলে যায়, কিন্তু দেখা যায় সে খাবার ফেলে দেওয়ার বদলে সেটি নিয়ে সোজা স্টোর রুমে চলে যায়, আর সেখানেই আমরা বায়গ্যুকে দেখতে পাই। তখনই আমাদের দেখানো হয় সেই কমার্শিয়ালের দিন। সেদিন বকচিয়লের পেটে ব্যথা করলে সে বাথরুমে যায়, আর তখনই তার জন্য টিস্যু পেপার নিয়ে আসে বায়গ্য। এভাবে সে সেদিনই বায়গ্যকে খুঁজে পায়, কিন্তু এই ব্যাপারে কাউকে বলে না, কারণ কাউকে বললে তো সবাই এসে তাকে সার্জারি করাতে নিয়ে যাবে। এরপরই দেখানো হয় জিয়ংকে। সে আবারও পর্ক কাটলেট বানালে লিম তাকে সেগুলো বাইরে অন্য গ্রামের কারো কাছে দিয়ে আসতে বলে, কিন্তু কেউ তো তা নিতে চায় না। তখনই সে দেখে বকচিয়ল তার হাতে কাটলেট নিয়ে বাসার দিকে যাচ্ছে। এটা দেখে সে ভাবতে থাকে যে বকচিয়ল তো কাটলেট পছন্দ করে, তাই সে তাকে ওই কাটলেটগুলো দিবে। কিন্তু তখনই সে বকচিয়লকে ডাকতে থাকলে সে তো শুনতেই পায় না। এর জন্য জিয়ং তার বাসায় চলে যায়, আর সেখানে গিয়ে সে স্টোর রুমে কিছু আওয়াজ শুনতে পায়, আর তখনই দেখা যায় দরজা খুললে তার উপর এসে পড়ে বায়গ্য। তাকে দেখেই তো সে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে সে পেয়ে গেছে। কিন্তু তখনই বকচিয়লকে সেখানে আসতে দেখে সে বুঝে যায় যে বকচিয়লই তাকে এত দিন ধরে লুকিয়ে রেখেছে। তো এরপরই সে আলাদা করে তার কাছে জানতে চায় যে সে এটা কেন করলো। তখন বকচিয়ল বলে যে সে চায় না বায়গ্যুর সার্জারি হোক, সে এত কষ্ট নিতে পারবে না, তারও তো একটা জীবন আছে। এগুলো শুনে জিয়ং কিছু একটা রিয়েলাইজ করে। এরপরই সে সবাইকে বায়গ্যুর ব্যাপারে ভালোভাবে জানানোর জন্য সবার জন্য রান্না করে এবং সবাইকে কমিউনিটি রুমে ডাকে। সেখানে সবাই আসলে সে 2-3 বার কথাটা বলার চেষ্টা করে, কিন্তু কেউ না কেউ তাকে অন্য কথা বলে বারবার বাধা দিতে থাকে। আর এরপর আবারও সে বলতে গেলে দেখা যায় লিমের তো বমি আসতে শুরু করে, তাই সে দৌড় দিয়ে ওয়াশরুমে চলে যায়। এটা দেখে তো এবার জিয়ং এর চিন্তা হয়
সে ভাবে যে লিম এমন কেন করছে, সে তো প্রেগনেন্ট হতে পারে না, কারণ জিয়ং এর তো সার্জারি হয়েছে, তাহলে প্রেগনেন্ট হওয়া তো অসম্ভব। লিমও বলে যে সে প্রেগনেন্ট না, এমনিতেই এমনটা হচ্ছে তার সাথে। কিন্তু এটা নিয়ে জিয়ং এর মনে সন্দেহ খানিকটা থেকেই যায়। তো এরপর যখন রাতের বেলা লিমের বমি পায়, তখন সে লিমকে প্রেগনেন্সি টেস্ট করাতে বলে। সে টেস্ট করতে থাকলে এদিকে জিয়ং ভাবতে থাকে যে তার পক্ষে তো আর বাবা হওয়া সম্ভব না, তাহলে এটা কার বাচ্চা? কিন্তু এই এলাকার বাকি দুজন পুরুষ হলো ডিঅক্স্যাম আর ডাক্তার, আর তারা দুইজনও তো বাবা হতে সক্ষম না। তাহলে এটা কার বাচ্চা হতে পারে, নাকি বাচ্চা হবে না? সে এরকম বিভিন্ন ধরনের উদ্ভট উদ্ভট চিন্তা করতে থাকে। ঠিক তখনই লিম চিৎকার করে ওঠে আর বলতে থাকে যে সে আবারও প্রেগনেন্ট হয়ে গেছে। এটা দেখে তো জিয়ং কিছুই বুঝতে পারে না। সে মনে করতে থাকে যে ডাক্তার হয়তো তার সার্জারি ঠিক মতো করেনি, তাই এই অবস্থা। এটা ভেবেই তো সে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে যায় তার প্রশ্নের উত্তর খুঁজতে। তো সেখানে গিয়েই সে ডাক্তারের কাছে জানতে চায় যে সে তার অপারেশন কি ঠিক করে করেছিল, কোনো সমস্যা হয়নি তো? অপারেশন তো 100% সাকসেসফুল ছিল, তাই না? ডাক্তার বলে হ্যাঁ, সবকিছু তো ঠিকঠাকই ছিল, কোনো সমস্যা নেই। কিন্তু সে এই কথা কেন জানতে চাচ্ছে? এটা শুনেই জিয়ং সেখান থেকে বেরিয়ে যায়। এরপরই সে তার ওয়াইফ অর্থাৎ লিমের উপর সন্দেহ করতে থাকে, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। তার তো আর কিচ্ছু ভালো লাগছিল না। তো পরদিন সকালেই দেখা যায় ডিঅক্স্যাম কোনোভাবে এই সব কিছুর ব্যাপারে জেনে যায়। তাই সে দৌড়ে গিয়ে সবাইকে জানায় যে লিম তো আবারও প্রেগনেন্ট। আর এই কথা শুনে জিয়ং কোথাও পালিয়ে গেছে, কারণ সে তো বাবা হতে পারবে না। তাহলে এটা কিভাবে সম্ভব হতে পারে? এগুলো শুনে তো গ্রামের সবাইও অনেক অবাক হয়, আর এরপরই পুরো গ্রামে এই ব্যাপারটা ছড়িয়ে যায়। এরপর তারা সবাই মিলে জিয়ংকে খুঁজতে থাকে। এইদিকে লোক মুখে শুনে নুনাও এই ব্যাপারে জেনে যায়, তাই সে তার হাজবেন্ডকে কল করে। এরপর তাকে বলে যে সে জিয়ং এর কেমন অপারেশন করিয়েছে, তার ওয়াইফ তো প্রেগনেন্ট। ডাক্তার বলে যে সে যেন জিয়ংকে তার কাছে চেক আপের জন্য আসতে বলে, না হলে তো সে এর কারণ বলতে পারছে না। সে তো অপারেশনটা ঠিকঠাক মতোই করেছিল, কিভাবে এসব হলো সেটা তো সে নিজেও বুঝতে পারছে না। তখনই আমাদের জিয়ংকে দেখানো হয়, সে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে। সে তো একদম পাগলের মতো হয়ে গিয়েছিল, সবকিছু তার কাছে কষ্টের মনে হচ্ছিল। আর এরপরই সে ভোরবেলা অনেক ড্রিঙ্ক করতে থাকে। তাকে দেখে সবাই বলতে থাকে যে তার বউ তাকে চিট করেছে নাকি, যে সে এমন করছে। কেউ এগুলো বললে তো জিয়ং অনেক বেশি রেগে যায় আর তাদেরকে আচ্ছা মতো কথা শোনায়। তো তখন এই দিকে লিম তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, আর এরপর তার সামনে বসে বলে যে তারা তো কত বছর ধরে সংসার করে, এখনো সে তাকে বিশ্বাস করতে পারলো না। সে কেন তাকে চিট করবে? সে তো জিয়ংকেই ভালোবাসে। জিয়ং তখন তাকে বলে যে তার ভুল হয়ে গেছে, তার এরকম করা উচিত হয়নি। কিন্তু সে তো এমন হওয়ার কারণটা বুঝতে পারছে না। অপারেশন করার পরও সে প্রেগনেন্ট কিভাবে হয়ে গেল? লিম তখন বলে যে ডাক্তার তাকে এ বিষয়ে কথা বলার জন্য তার সাথে দেখা করতে বলেছে, তাই সে যেন ডাক্তারের কাছে যায়। তো এরপরই তারা ডাক্তারের সাথে দেখা করে আর তার সব চেক আপের পর বলে যে আসলে অপারেশনের পরও তার মধ্যে বাবা হওয়ার কিছু ক্ষমতা ছিল, যা 6 মাসের মধ্যেই চলে যেত। কিন্তু সে তো তার আগেই তার স্ত্রীর সাথে ইন্টিমেট হয়েছে, এর জন্য তারা আবারও প্রেগনেন্ট হয়ে গেছে। কিন্তু নুনার হাজবেন্ডও হয়তো এই ব্যাপারটা তখন বুঝতে পারেনি, তাই সে তার ওয়াইফের সাথে ইন্টিমেট হওয়ার পারমিশন দিয়ে দিয়েছিল। এটা শুনে তো লিম অনেক বেশি কাঁদতে থাকে, কিন্তু জিয়ং তার কাছে ক্ষমা চেয়ে চেয়ে তাকে শান্ত করে এবং বোঝায় যে এটাই তো তাদের শেষ বাচ্চা, এরপর আর কোনো সমস্যা হবে না। তো যাই হোক, গ্রামে ফিরে এসে তারা গ্রামের সবাইকে সবকিছু জানায়, কারণ তাদের না জানালেও তারা তো জেনেই যাবে। তো তারা তাদের জন্য খুশি হয়, কিন্তু কি আর বলবে বুঝতে পারে না, কারণ পরপর এতগুলো বাচ্চা। তো তারা কথা বলতে থাকে। তখনই পাশ থেকে বকচিয়ল তার সাথে করে বায়গুর জন্য পর্ক কাটলেট নিয়ে যেতে থাকে, কিন্তু তাকে দেখে তার কাছে তার দাদি চুন আসে আর সে কাটলেটের প্যাকেট লুকিয়ে ফেলে। দাদি তখন তাকে তার সাথে থাকতে বললে বকচিয়ল বলে যে তার পেটে ব্যথা করছে। এটা বলে বাহানা করে সে বাসায় চলে যায়। এরপরই বায়গুকে খেতে দেয়, কিন্তু তখন সে বলতে থাকে যে সে তার দাদি চুনের সাথে আর মিথ্যা বলতে পারছে না। এদিকে জিয়ংকে দেখানো হয়,
সে তার ছেলেদের ডেকে ভালোভাবে রান্না করে জানায় যে তাদের মা আবারও প্রেগনেন্ট। এটা শুনে তো ছেলেগুলো খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তারা বলে যে এত বাচ্চা দিয়ে তারা করবেটা কি। তখন জিয়ং তাদের কোনোভাবে লোভ দেয় আর বলে যে তাদেরকে তাদের ছোট টুইন 2 ভাইয়ের খেয়াল রাখতে হবে এবং ভালোভাবে চলতে হবে। তো বাচ্চাগুলোও তখন রাজি হয়ে যায়। পরদিনই দাদি চুনকে দেখানো হয়, সে তার চুল কালার করে। এরপরই সে বকচিয়লকে বলে যে বেঁচে যাওয়া হেয়ার ডাই ফেলে দিতে, কিন্তু হেয়ার ডাই দেখে চিয়লের মাথায় একটা বুদ্ধি আসে। এরপরই দেখানো হয় দাদি চুন শহরে যাচ্ছিল। তখনই সে বকচিয়লকে দিয়কস্যামের সাথে যেতে বলে, কারণ দিয়কস্যাম আজ তার স্কুলের দিকে যাবে, তাহলে তাকে বাসের জন্য অপেক্ষাও করতে হবে না। এটা বলেই সে চলে যায়। এদিকে জিয়ং আর লিম আজকে আল্ট্রাসাউন্ড করতে যাচ্ছিল। আজকে তারা বাচ্চার জেন্ডার জানতে পারবে। তখনই সেখানে জিয়ং দিয়কস্যামকে তার বাইক নিয়ে যেতে দেখলে তাকে ডাক দেয় এবং বলে যে সে কোথায় যাচ্ছে। দিয়কস্যাম বলে সে দাদি চুনের কথায় বকচিয়লকে স্কুলে দিয়ে আসার জন্য পিক করতে যাচ্ছে। এটা শুনে তো তার বায়েকগুর কথা মনে পড়ে। আসলে যেদিন সে বায়েকগুকে খুঁজে পেয়েছিল তখন তার সাথে বকচিয়লের চুক্তি হয়েছিল যে বায়েকগুকে যে বকচিয়ল তার ওখানে লুকিয়ে রেখেছে এটা তারা দিয়কের থেকে লুকিয়ে রাখবে, না হলে সে এটাকে পুঁজি বানিয়ে ইলেকশনে জিতে হেড হয়ে যাবে। বকচিয়লও তার কথায় রাজি হয়ে যায়। তো এই কথা মনে করে জিয়ং তাড়াতাড়ি করে তার বউকে গাড়িতে নিয়েই বকচিয়লের কাছে আগে পৌঁছে যায় এবং তাকে ইশারায় জানিয়ে দেয় যে সে যেন আজ বাসে করে চলে যায় আর বায়েকগুকে সামলে রাখে। বকচিয়লও তার কথা বুঝতে পারে আর তাকে আশ্বাস দেয় যে সে সবকিছু সামলে নিবে। এরপর সে তার দাদির সেই হেয়ার ডাই নিয়ে বায়েকগুর গায়ে লাগায় এবং তাকে সাদা কুকুর থেকে কালো কুকুর বানিয়ে দেয় যাতে কেউ তাকে চিনতে না পারে। এদিকে দেখানো হয় জিয়ং লিমকে নিয়ে হাসপাতালে যায়। সেখানে গিয়ে তো সে চিন্তা করতে থাকে যে এবার তার কি বাচ্চা হবে। তখনই লিম চিৎকার করে ওঠে। জিয়ং তো ভয়তে তাড়াতাড়ি সেখানে যায় আর তখনই সে জানতে পারে যে ফাইনালি এবার তার মেয়ে হবে আর এজন্যই লিম খুশিতে চিৎকার করেছিল। তারা দুজন তো অনেক বেশি খুশি হয়, তাদের খুশির তো কোনো ঠিকানাই থাকে না। আর এই খুশিতে তারা গ্রামের সবাইকে নিয়ে মহাভোজের আয়োজন করে। সবাই সেখানে তাদের জন্য অনেক খুশি ছিল আর সবাই মিলে রান্না বান্নাও করছিল। তখনই দিয়কস্যাম রান্নার জন্য এক্সট্রা কাঠ খোঁজে। সেই সময় দাদি চুন তাকে বলে যে কাঠগুলো তার বাসার স্টোরে আছে। দিয়কস্যাম তখন সেখানেই যেতে থাকে। এদিকে জিয়ং এসে যখন এই কথা শোনে তখন তো সে আর কিচ্ছু ভাবে না। সে সোজা বকচিয়লকে বিপদের কথা বলে তাকে নিয়ে সেখানে চলে যায়। কিন্তু এইদিকে দিয়কস্যাম সেখানে বায়েকগুকে পেয়ে যায়, কিন্তু প্রথমে সে তাকে চিনতে পারে না। এরপর যখন সে তার নাম ধরে ডাকে তখন বায়েকগু লেজ নাড়লে দিয়কস্যাম বুঝে যায় যে এটিই বায়েকগু। আর এটা বুঝতে পেরে সে চিৎকার করে বলতে থাকে পেয়ে গেছে, সে পেয়ে গেছে। তো তার চিৎকার শুনে সবাই সেখানে চলে আসে, কিন্তু দেখে কুকুরটি বায়েকগুর মতো দেখতে না। আর তাছাড়া এইবার যখন দিয়কস্যাম তার নাম ধরে ডাকে তখন সে ডাকও শোনে না। কিন্তু তখনই দিয়কস্যাম তাকে পর্ক কাটলেট খাওয়ানোর কথা মনে করে। এটা তো বায়েকগুর ফেভারিট, সে এটাকে না বলবে না। কিন্তু দেখা যায় কাটলেট তার সামনে নিয়ে রাখলেও সে মুখ খোলে না, কোনো ইন্টারেস্টই দেখায় না। এটা দেখে তো সবাই দিয়ককে উল্টো পাল্টা বলে আর বাসায় পাঠিয়ে দেয়। কিন্তু দেখা যায় সবাই ঠিকই বুঝতে পারে যে এটা বায়েকগু, কিন্তু তারা দিয়কস্যামকে হেড না বানানোর জন্য সত্যিটা লুকিয়ে যায়। তবে তখনই তারা ভাবে যে তারা তাদের ইয়ামের প্রমোশন কিভাবে করবে। তখন লিমের মাথায় একটা বুদ্ধি আসে আর দেখানো হয় কমার্শিয়াল থেকে লোকও চলে আসে আর তারা জিয়ং এর শুট করে, কারণ তার পুরুষত্ব তো বায়েকগুর থেকেও বেশি ছিল, কারণ তার 5টা ছেলে আর 1টি মেয়ে। তো এটা বলে সে ইয়ামের প্রমোশন করে। এরপর সেখানে বায়েকগু বেরিয়ে আসলে কমার্শিয়ালের লোকেরা বলে যে তাদের কুকুরকে তারা কালার কেন করেছে। এটা শুনে দিয়কস্যাম কিছু বুঝতে না পারলে তাড়াতাড়ি করে জিয়ংকে বলে যে এটা বায়েকগু না, এটা হায়াকগু। এরপরই আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। বকচিয়ল বায়েকগুর অনেক ট্রেনিং দেয় এবং তাকে বোঝায় যে সে যেন অন্যের থেকে পর্ক কাটলেট না খায়। অনেক ট্রেনিং দিতে দিতে বায়েকগু ঠিকই বুঝে যায়। তো এর জন্যই সে দিয়কের দেওয়া কাটলেট খায়নি। কিন্তু এরপর দাদি চুনের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সে একটি দোকানে যায় আর সেখানে নিজের জন্য হেয়ার ডাই না নিয়ে কুকুরের জন্য নেয়। অর্থাৎ সে আগে থেকেই জানতো যে বায়েকগু তার নাতির কাছেই আছে, কিন্তু সেও তো বায়েকগুকে সার্জারি থেকে প্রোটেক্ট করতে চেয়েছিল। আর সে এটাও চেয়েছিল যেন বায়েকগুর ইনভলভমেন্ট ছাড়াই ইয়ামের প্রবলেমও সলভ হয়ে যায়। তো আসল মাস্টার মাইন্ড তো সেই ছিল। তো এই দৃশ্যের সাথেই
এই মজার গল্পটা এখানেই শেষ হয়। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।